আগের দিন তো তোমাদেরকে হচ্ছে আমি ডিসকাস করেছিলাম। আগের দিন আমি তোমাদের এই যে এগুলো সম্পর্কে ডিসকাস করেছিলাম যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট গুলো সম্পর্কে, যে কি কি পার্ট রয়েছে। তারপরে আমরা পার্টের সাথে সাথে যে দেখেছিলাম যে কোন শিডিউলে কোন কোন জিনিসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিসকাশন করেছি। আজকে আমরা ডিসকাস করব তারপরে যে টপিক, আমি টপিক বলবো না, যে তফসিল, এই যে এগুলো আমি ব্যাখ্যা করেছিলাম আগের দিন পিডিএফ এর, মানে আগের দিন ক্লাসের মধ্যে এগুলো আমাদের ছিল, এগুলো আমি ডিসকাস করেছি। এবার আমি বলেছিলাম আজকে আমরা ডিসকাস করব যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বিভিন্ন অংশগুলো, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো কি রয়েছে এবং সেই বৈশিষ্ট্যগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাশন করব। ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো থেকে আমাদের ভীষণ কোশ্চেন এসে থাকে, সেগুলো আমরা পড়ব। প্রথমত, আমাদের ভারতীয় সংবিধানের, আমি যেটা বলছিলাম, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য খুব ভালো করে জিনিসটা বুঝবে, কারণ এই জিনিসটার উপরে বা এই ক্লাসটার উপরে কিন্তু কনস্টিটিউশনের সমস্ত ক্লাস ডিপেন্ড করে। যে কারণ ডিপেন্ড করে ব্যাপারটার মানে হচ্ছে যে এখানে যদি ফিচার্স গুলো সম্পর্কে আমরা না বুঝি, পড়তে গিয়ে আমাদের কনসেপ্ট কিন্তু কখনো ক্লিয়ার হবে না। এই কারণে সংবিধানের যে ফিচার্স বা বৈশিষ্ট্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কনস্টিটিউশনের স্যালিয়েন্ট ফিচার্স, ইংরেজিটা জেনে রাখবে, এটাকে বলা হয় স্যালিয়েন্ট ফিচার্স। ঠিক আছে, স্যালিয়েন্ট ফিচার্স, ঠিক আছে, বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বৈশিষ্ট্যের মধ্যে, সেটা হচ্ছে ভারতের যে সংবিধান, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান। আমি আগের দিন বলেছিলাম পৃথিবীর সবচেয়ে লিখিত বা বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। আমি ডিসকাশন করেছিলাম যে দু ধরনের সংবিধান, একটা রিটেন হয় আর একটা আনরিটেন কনস্টিটিউশন হয়। অলিখিত সংবিধান কোন দেশের মনে আছে? ইউকে। ইউকে, ব্রিটেনের ইউকে বা ব্রিটেনে রয়েছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, সেগুলো রিটেন কনস্টিটিউশন রয়েছে, লিখিত সংবিধান রয়েছে। এবার ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সেকেন্ড বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে কি, ভারতীয় সংবিধানটা কিছু কিছু অংশ আংশিক জটিল, ঠিক আছে, কিছু কিছু অংশ হয় আংশিক জটিল, আর কিছু কিছু অংশ হয় একদম সরল, মানে সরল, আংশিক জটিল আর আংশিক সরল, যেটাকে আমরা বলে থাকি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু অংশ হয় রিজিড। রিজিড মানে কি, যে জিনিস সহজে আমরা পরিবর্তন করতে পারি না। আর কিছু কিছু অংশ হয় ফ্লেক্সিবল, ঠিক আছে, ফ্লেক্সিবল। এবার রিজিড ফ্লেক্সিবল ব্যাপারটা কি, আমি একটু এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার। কি হয় যে ভারতীয় সংবিধানের কিছু কিছু অংশ থাকে যেগুলো খুব সহজে তুমি পরিবর্তন করতে পারো, মানে কিছু কিছু অংশ পরিবর্তন করা খুব সহজ, তুমি চাইলেই সেগুলোকে সহজে পরিবর্তন করতে পারো। যেরকম কি, যে একটা রাজ্যের নাম পরিবর্তন করা, ঠিক আছে, রাজ্যের নাম পরিবর্তন করা, সেটা তুমি চাইলেই খুব ইজিলি করতে পারো। বা একটা রাজ্যকে দুটো রাজ্যে ভেঙে দেওয়া, সেরকম কাজ তুমি খুব সহজেই করতে পারো। বা এই যে রিসেন্ট যে কোনো বিল নিয়ে আসা, মানি বিল বা বাজেট পেশ করা, খুব সহজে করা যেতে পারে। সেইগুলো হচ্ছে ফ্লেক্সিবল, মানে যেগুলো আমরা সহজে করতে পারি। কিছু কিছু অংশ ভীষণ জটিল, যেগুলো আমরা সহজে পরিবর্তন করতে পারি। যেমন এক্সাম্পলের মধ্যে কি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, আমরা রাষ্ট্রপতির সম্পর্কে পরে পড়ব। রাষ্ট্রপতির নির্বাচন, যে পদ্ধতিতে রাষ্ট্রপতির নির্বাচন হয়, সেটা কিন্তু আমরা সহজে পরিবর্তন করতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য। তার জন্য কি করতে হয় কি না করতে হয় সেগুলো পরের কথা, আমরা পরে সেগুলো সম্পর্কে ডিসকাস করব। বাকি 3 নম্বর পয়েন্ট, ভারতীয় সংবিধানের যে তৃতীয় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, ভারতের যে সংবিধান সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম। পার্লামেন্টারি ফর্ম, পার্লামেন্ট রয়েছে। এবার এই জিনিসটা পার্লামেন্টারি ব্যবস্থা মানে কি, আমেরিকার ক্ষেত্রে রয়েছে কি প্রেসিডেন্সিয়াল ফর্ম। মানে আমাদের কি হয়, যে আমাদের একজন রাষ্ট্রপতি থাকে, ঠিক আছে, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি থাকে, এবং রাষ্ট্রপতি কি করে, রাষ্ট্রপতির নির্দেশে একটা নির্বাচন, এটাকে আমরা লোকসভা নির্বাচন বলে থাকি। এটা আমাদের 2024-এ কিছুদিন পরেই গেছে, সেই নির্বাচন হয়।
সেই নির্বাচনের মাধ্যমে কি হয়, লোকসভার সদস্য নির্বাচিত করা হয়, যাদেরকে আমরা বলে থাকি কি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। সেই সদস্যদের যে হেড হয় বা সদস্যদের মধ্যে যে প্রধান হয় বা যে দলনেতা হয়, তাকে কি করা হয়, প্রধানমন্ত্রী বানানো হয়, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী বানানো হয়। প্রধানমন্ত্রীকে একজন এমপি, এবং তার নেতৃত্বে কি হয়, একটা মন্ত্রী পরিষদ গঠিত হয়। ভালো করে বুঝবে। এবার এই প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদ মিলিত হয়ে যে পার্লামেন্ট বা যে সংসদ গঠন করে, সেই সংসদ কি করে, আমাদের আইন তৈরি করে বা আইনে শাসন। এটা হচ্ছে ভারতের ব্যবস্থা বা পার্লামেন্টারি ব্যবস্থা। কিন্তু আমেরিকার ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্ট হয় না। আমেরিকার ক্ষেত্রে কি হয়, ইউএস এর ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি যা সিদ্ধান্ত নেয়, সেই রাষ্ট্রপতির নির্দেশে কি হয়, সেই দেশের আইন কানুন হয়ে থাকে। আমাদের রাষ্ট্রপতির হাতে কি থাকে, শুধু আর্মি থাকে, এবং সে আর্মির হেড হিসেবে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু আচ্ছা, তুমি কি বলছো এটা? আচ্ছা, তো আমাদের কি হয়, এই হচ্ছে ব্যাপার। দেখো, বোঝা গেল তো থার্ড বৈশিষ্ট্য পার্লামেন্টারি ব্যবস্থা প্রত্যেকের। হ্যাঁ ওকে, এবার নেক্সট দেখো, চতুর্থ বৈশিষ্ট্য কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড এবং ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করছি। ইন্টিগ্রেটেড মানে কি, একর সম্বলিত, মানে এককভাবে, মানে একসাথে, ঠিক আছে, একসাথে। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীন বিচার ব্যবস্থা। জিনিসটা কি আমি একটু ক্লিয়ার করি। দেখো, আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের সাপোজ তুমি কোনো গ্রামে থাকো বা যে কোনো একটা জায়গায় থাকো, সেখানে কি হলো, কেউ কাউকে একটা থাপ্পড় মারলো বা যাই হোক একটা করলো, তার জন্য কি হলো, পুলিশ স্টেশনে কেস হলো, বা সেই সেই ব্যাপারটা কোর্টে গেল। সেটা কি, যে কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্ট, ঠিক আছে, যে কোনো একটা ডিস্ট্রিক্ট কোর্ট, একদম ছোট লেভেলের ডিস্ট্রিক্ট কোর্টে গেল। ডিস্ট্রিক্ট কোর্টে যাওয়ার সাথে সাথে কোর্ট, মানে কেসটা কি হবে, রেজিস্টার হবে। কেসটা রেজিস্টার হওয়ার সাথে সাথেই কিন্তু সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত, মানে ভারতের একদম সিজেআই অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের যে হেড, সেও কিন্তু সেই ব্যবস্থা, সেই কেসটা সম্পর্কে জানতে পারবে এবং দেখতে পারবে। ওকে, এবং সেই কেসটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যদি মনে হয়, সেখান থেকে হাইকোর্টে যাবে, সেই সেই কোর্ট, সেই ব্যাপারটা হাইকোর্ট থেকে সেটা আবার সুপ্রিম কোর্টের মধ্যে যাবে। অর্থাৎ বিচার ব্যবস্থা এরকম না যে হাইকোর্ট নিজের মতো কোনো কথা বলবে, সুপ্রিম কোর্ট নিজের মতো কোনো কথা বলবে, সেরকম কোনো ব্যাপার না। অর্থাৎ প্রত্যেককে কি হবে, একটা সুতোর মধ্যে বাঁধা হবে। সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আর ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেন বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলা হচ্ছে এই কারণে, এই যে কোর্ট হয়, কোর্টের মধ্যে কি থাকে, বিচারক থাকে, এগুলোকে আমরা জাজ বলে থাকি। সেই জাজদের কি হয়, সহজে, মানে জাজ যে কোনো ব্যক্তিকে নিযুক্ত করাও যায় না। দেখো, ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে আলাদা, আমি সে কথা বলছি না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে জাজ হয়, তাদেরকে যে কোনো ব্যক্তিকে জাজ হিসেবে নিযুক্ত করাও যায় না, এবং চাইলেই তাকে পদচ্যুত করাও যায় না। এর জন্য একটা বিশেষ পদ্ধতি রয়েছে, আমরা পরে ডিসকাস করব। কলিজিয়াম পদ্ধতির মাধ্যমে নিযুক্ত করা হয়, আর ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা, এবং এই ইমপিচমেন্ট পদ্ধতি প্রেসিডেন্টের ইমপিচমেন্টের পদ্ধতি থেকে কিছুটা আলাদা। এগুলো আমি পরবর্তীকালে আলোচনা করবো যে কিভাবে হয় না হয়, সেটা পরের কথা। কিন্তু এই যে ব্যাপারটা, যে সহজে বিচারকদের নিযুক্ত করা বা পদচ্যুত করা যায় না, সেই কারণে এদেরকে ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলে। থার্ড বৈশিষ্ট্য, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়, যে ভারতীয় সংবিধানে, ঠিক আছে, ভারতীয় সংবিধানের ক্ষেত্রে সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্ব রয়েছে। একক নাগরিকত্ব, যে তোমার জন্ম মণিপুরের কোন একটা প্রত্যন্ত গ্রাম হোক, বা তোমার জন্ম দিল্লির কোন একটা, মানে 5 স্টার হোটেল, যে কোনো জায়গায় হোক, তোমার আইডেন্টিটি একটাই, যে তুমি একজন ইন্ডিয়ান বা ভারতীয়। ঠিক আছে, অর্থাৎ ভারতের মধ্যে যে কোনো জায়গাতে তোমার জন্ম হোক, তুমি ইন্ডিয়ান বা ভারতীয় হিসেবে তোমার পরিচয় হবে। এরকম নয় তুমি বাঙালি, এরকম নয় যে তুমি ওয়েস্ট বেঙ্গলে, তুমি মানে মাদ্রাজ, মানে তুমি হচ্ছে বিহারে, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে তুমি এক দেশেরই নাগরিকত্ব এবং কিন্তু আমেরিকার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যাপার হয় না।
আমেরিকার ক্ষেত্রে কি রয়েছে, ইউএস এর ক্ষেত্রে রয়েছে ডুয়েল সিটিজেনশিপ, যাকে বলা হয় দ্বৈত নাগরিক। মানে কি, যে সাপোজ তুমি আমেরিকার টেক্সাস শহরে জন্মালে, তাহলে সঙ্গে সঙ্গে জন্মানোর সাথে সাথে বা টেক্সাসে তুমি থাকলে সঙ্গে সঙ্গে তুমি যে সিটিজেনশিপ পাবে সেটা টেক্সাসে পাবে। তারপরে যদি তোমার বিহেভিয়ার ভালো হয় বা তুমি একটু মোটামুটি ঠিকঠাক হয় বা তারা যদি এলিজিবল মনে করে, তাহলে তুমি ইউএস এর সিটিজেনশিপ পাও। তার মানে কখনোই যে ব্যক্তি টেক্সাসে আছে বা যে ব্যক্তি ব্রাজিলে আছে, রিও ডি জেনারিওতে আছে, বা তোমার ধরো ওয়াশিংটন ডিসিতে আছে, সেই ব্যক্তি যে ইউএস এর সিটিজেনশিপ, এটা কিন্তু ভুল কথা। তার মানে সেই ব্যক্তির কিন্তু দুটো নাগরিকত্ব থাকে, একটা সেই প্রভিন্স বা সেই দেশের নাগরিকত্ব, প্লাস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিকত্ব। এই দুটোই থাকতে পারে বা তার যে কোনো একটা থাকে। বুঝতে পারছো না পারছো না বলো? ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম ব্যাপার। এইটা হলে বলো, আমি মুছে দেবো, তারপরে আমি কিছু টার্ম সম্পর্কে ডিসকাশন করবো। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে প্রত্যেকের বলো, তারপর আমি একটু টার্ম। 4 নাম্বারটা আরেকবার বলবেন? কোনটা 4 নাম্বারটা? ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, মানে এক মানে একসাথে বা একত্রিত এবং স্বাধীন বিচার ব্যবস্থা। কেন ইন্টিগ্রেটেড বলা হচ্ছে? কারণ কোনো একটা কেস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মধ্যে এককভাবে চালিত হয়। মানে প্রথমে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টে যায়। অর্থাৎ পুরো বিচার ব্যবস্থা একটা সুতোর মতো বদ্ধ থাকে। সেখানে ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ সেই বিচারকদের আমরা সহজে নিযুক্ত বা সহজে পদচ্যুত করতে পারি। ফলে কি হয়, তারা অনেকটাই বিচার সংক্রান্ত স্বাধীন হয়ে থাকে, মানে তাদেরকে প্রভাবিত করা যায় না। এবার দেখো, মেরে দিলে আলাদা কথা, বা তাদের যদি মানে ব্রাইব বা ঘুষ দেওয়া হয় সেগুলো আলাদা কথা, কিন্তু তারা নিজের পদ চলে যাবে বা তাদের জব চলে যাবে সেরকম ভয় কিন্তু তাদের নেই। কি বললাম বোঝা গেল আশা করি? হ্যাঁ স্যার। অল্প থেকে ক্লিয়ার? বলো, মুছে দেবো তাহলে এটা? আচ্ছা, নেক্সট পেজে যাবো তাহলে, চেঞ্জ করছি। হ্যাঁ স্যার। এবার দেখো, এবার আমরা কিছু টার্ম, যেগুলো আমি বলছিলাম, কিছু টার্ম আলোচনা করবো। প্রথমত সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র, যেটাকে বলা হয় ফেডারেশন। এবার ফেডারেশন বলতে তোমরা কি বোঝো? তাহলে ইন্ডিয়া কি একটা ফেডারেশন না ফেডারেশন নয়? ইন্ডিয়া কি? ইন্ডিয়া একটা রাজ্য সমূহের ইউনিয়ন, তাই তো? বলো, জানো তো? ইউনিয়ন অফ স্টেট। হ্যাঁ, রাজ্য সমূহের ইউনিয়ন, যেটাকে ইন্ডিয়াকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস। দুটোর মধ্যে কি পার্থক্য বলো তো? কি পার্থক্য ফেডারেশন আর ইউনিয়ন অফ স্টেটস এর মধ্যে? কি পার্থক্য বলো? কারো কোনো মন্তব্য নেই? তুমি কিছু জানো না? ইন্ডিয়াকে বলা হয় ইউনিয়ন অফ স্টেটস, অথবা ইন্ডিয়াকে বলা হয় কোয়াসি ফেডারেল। ইউনিয়ন অফ স্টেট এইটা হচ্ছে ওই মানে রাজ্যদের নিজেদের নিজেদের একটা করে ইয়ে থাকবে, কিন্তু তারা কেন্দ্রের প্রতি একটা দায়িত্বশীল বা কেন্দ্রের প্রতি একটা তাদের ইয়ে থাকবে, মানে আহ একটা জায়গায় কেন্দ্রের কাছে তারা আর কি অর্পিত থাকবে। আচ্ছা, আর বলো। আচ্ছা, দেখো, তাহলে জিনিসটা একটু বোঝো। যুক্তরাষ্ট্র, যেটা আমাদের আগে ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, ইন্ডিয়াকে ইউনিয়ন অফ স্টেট কেন বলা হচ্ছে বা কোয়াসি ফেডারেল কেন বলা হচ্ছে? ভারতের ক্ষেত্রে যে ক্ষমতা থাকে, পাওয়ার তো থাকে, সবার তো ক্ষমতা থাকে, সেই ক্ষমতা কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকায় বন্টিত থাকে। ভালো করে বুঝবে, আমাদের যে লিস্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু এমনি এমনি নয়। ওই লিস্টের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের পাওয়ার ডিস্ট্রিবিউশন করা আছে। কেন্দ্রের হাতে কি কি ক্ষমতা থাকবে, রাজ্যের হাতে কি ক্ষমতা থাকবে, আর
তোমার হচ্ছে যুগ্ম কেন্দ্র রাজ্য মিলিত অবস্থায় কি কি ক্ষমতা থাকবে সেগুলো ডিসাইডেড করা থাকে। অর্থাৎ কেন্দ্র যেই সমস্ত বিষয়ে মানে আইন তৈরি করবে সেই সমস্ত বিষয়ে কিন্তু রাজ্য কিছু বলতে পারবে না। আবার রাজ্য যে সমস্ত বিষয়ে কিছু আইন প্রণয়ন করবে সেখানে কেন্দ্রের কোন রকমের সে থাকবে না, এবং দুজন মিলিতভাবে কিছু কিছু তালিকায় ক্ষমতা প্রণয়ন করতে পারে। তাহলে সেগুলো হচ্ছে কি আমাদের রাজ্য সমূহের ইউনিয়ন। ওকে, তার মানে কেন্দ্রের হাতে যেই যেই ক্ষমতাগুলো রয়েছে সেগুলোতে কেন্দ্র করবে, কিন্তু রাজ্যের কোনো সে থাকবে না। রাজ্যের হাতে যেসব জিনিস রয়েছে সেখানে কেন্দ্রের কোনো সে থাকবে না। ওকে, এবার ফেডারেশনের ক্ষেত্রে কি হয়, এরকম কোনো তালিকা থাকে। ফেডারেশনের ক্ষেত্রে কি হয়, কিছু জিনিস সম্পূর্ণভাবে আলাদাভাবে একটা সংগঠনের হাতে দেওয়া থাকে। ভালো করে জিনিসটা সম্পর্কে বোঝো, তারপরে কোশ্চেন করবে অবশ্যই। যেমন ধরো, ভারত যখন স্বাধীন হয়েছে তখন কি হয়েছিল, বা যে কোনো দেশ যখন প্রথম স্বাধীন হয় সেই দেশের বিদেশ নীতি, ভালো করে বোঝো, সেই দেশের ফরেন অ্যাফেয়ার্স, বিদেশ নীতি, বা সেই দেশের সিকিউরিটি, যেটাকে আমরা কি বলি, নিরাপত্তা, ঠিক আছে, বা আর্মি, সেগুলো কি হয় সঙ্গে প্রতিরক্ষা। সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা বা প্রতিরক্ষা দপ্তর, এগুলো কখনো কিন্তু সেই দেশের হাতে দেওয়া হয় না। বিদেশ নীতি বা বাণিজ্য, একটা দেশের সবসময় প্রথম কি হয়, বাণিজ্য বা ট্রেড, এই জিনিসগুলো কখনো কি হয় কোনো দেশের হাতে প্রথমেই দেওয়া হয়। যদি কোনো দেশ ইন্ডিপেন্ডেন্ট হয় বা নতুন রাষ্ট্র তৈরি করে, সেগুলো যে দেশের কাছ থেকে সে স্বাধীন হচ্ছে সেই দেশ কিন্তু প্রথম অবস্থায় সেগুলো তাদের হাতে রাখে, পরে ধীরে ধীরে তাদের হাতে ট্রান্সফার করে। ইউএসএ বা আমেরিকা হচ্ছে একটা ফেডারেশন। সেখানে কি হয়, এইরকম বিদেশ নীতি, নিরাপত্তা বা প্রতিরক্ষা, বাণিজ্য, এগুলো কি হয় একটা অর্গানাইজেশন বা একটা মানে মানে ফেডারেশনের হাতে দেওয়া থাকে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন দেশ রয়েছে, যেমন কি প্রথমত ধরো যেমন ব্রাজিল, ব্রাজিল রয়েছে, আহ তারপর ধরো ওয়াশিংটন রয়েছে, ঠিক আছে, টেক্সাস রয়েছে, এরকম প্রচুর দেশ রয়েছে, ঠিক আছে, পেরু রয়েছে, আর্জেন্টিনা রয়েছে, এরকম একাধিক দেশ রয়েছে। এই দেশগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এই দেশগুলোর মধ্যে এরা কি করতে পারে, এই দেশের কিন্তু নিজস্ব কোনো আর্মি নেই। এই দেশের আর্মি হচ্ছে একটাই, হচ্ছে ইউএস এর আর্মি। ইউএস এর আর্মি একটাই, তার মানে আর্মি একটাই, অর্থাৎ এই দেশগুলো নিজস্ব কিন্তু কোন রকমের আর্মি তৈরি করতে পারবে না। এদের আর্মি একটাই, অর্থাৎ এরা প্রত্যেক মাসে মাসে বা প্রতি বছর বছর একটা পরিমাণ টাকা দেবে এই আর্মি ফান্ডিং করার জন্য। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কি হয়, ইন্ডিয়া যেহেতু ইউনিয়ন অফ স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ইন্ডিয়ান আর্মি রয়েছে। তারপর পাশাপাশি দেশ যে শ্রীলঙ্কার হাতে আর্মি রয়েছে, প্রত্যেক দেশের হাতে আর্মি রয়েছে। কিন্তু ফেডারেশনের ক্ষেত্রে কি হয়, আর্মি তাদের মানে এর মধ্যে রয়েছে আলাদাভাবে, মানে একটা ইউএস এর হাতে রয়েছে, যে যুক্তরাষ্ট্রের হাতে, কোনো দেশের হাতে আর্মি দেওয়া হয় না। বুঝতে পারলাম না, এটা হচ্ছে ইন্ডিয়া আর ইউনিয়ন অফ স্টেটস এর মধ্যে পার্থক্য। কি বোঝাতে পারছি না পারছি না? ক্লিয়ার করতে বলো, বলো, ক্লিয়ার হলে বলবে, নাহলে কি বুঝতে পারোনি বলো তো বলছি। ভারতের ক্ষেত্রে বলুন। ফেডারেশন ভারতের ক্ষেত্রে, ওটা আরেকবার কি বলুন স্যার। আচ্ছা, ভারতের ক্ষেত্রে ফেডারেশন নয়, কারণ ভারতের হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে আর্মি একটাই। ইন্ডিয়ার ক্ষেত্রে আর্মি একটাই হয়, সে কারণে ভারত হচ্ছে ফেডারেশন নয়, ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। প্লাস ফেডারেশনের মধ্যে ব্রাজিল বলো, ওয়াশিংটন বলো, টেক্সাস বলো, এদের যদি কোনোদিন মনে হয় যে আমি ব্রাজিল, আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় থাকবো না, আমি আলাদাভাবে দেশ হয়ে যাব, মানে আলাদা করে একটা এই ফেডারেশন থেকে বেরিয়ে যাব, সঙ্গে সঙ্গে ব্রাজিল কি করতে পারে, নিজস্ব একটা আর্মি রাখতে পারে, অর্থাৎ ইউএসএ থেকে সে সম্পূর্ণ বেরিয়ে যেতে পারে, সেখান থেকে চুক্তি বা ট্রিটি থেকে বেরিয়ে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো রাজ্য আজকে যদি ওয়েস্ট বেঙ্গল বলে আমি ইন্ডিয়ার সঙ্গে থাকবো না, সেটা কি হতে পারে? সেটা হতে পারবে না। ও ওয়েস্ট বেঙ্গল চাইলে কি একটা আর্মি বানাতে পারে? পারবে না। বা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে কখনোই আলাদা হতে পারবে না, এই জন্য ইন্ডিয়াকে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। বুঝতে পারলাম এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আর ইন্ডিয়াকে কোয়াসি ফেডারাল কেন বলা হচ্ছে? কারণ এই যে যেই ধরনের ব্যবস্থাগুলো রয়েছে, এখানে কি দেখলাম, সমস্ত ক্ষমতা প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট রয়েছে, সেই কারণে ফেডারেশনের মতো একটা দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু সময় ইন্ডিয়া একটা ফেডারেশনের মতো আচরণ করে।
কিরকম? যখন কোনো রকমের একটা জরুরি অবস্থা, ইমার্জেন্সি, ঠিক আছে, বা কোনো একটা প্রয়োজন পড়লো, সেই সময় কি হয়, এই যে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও কি হয়, কেন্দ্র সরকার নিজের আইন প্রণয়ন করতে পারে। অর্থাৎ সমস্ত ক্ষমতা, জরুরি অবস্থার সময় সমস্ত ক্ষমতা চাইলে একদম কেন্দ্রীভূত করা যেতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে সেই সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নিতে পারে সমস্ত রাজ্যের কাছ থেকে। সেই কারণে এটাকে আমরা কোয়াসি ফেডারেল, যুক্তরাষ্ট্রের মত, অর্থাৎ হঠাৎ করে চাইলে হবে না, কিন্তু বিশেষ অবস্থায় এটা করা পসিবল। বুঝতে পারলো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখো সেকেন্ড বৈশিষ্ট্য ভারতের ক্ষেত্রে, ভারতীয় সংবিধানের ক্ষেত্রে। এবার দেখো কিছু টার্ম গুলো আমি বলছিলাম, কিছু টার্ম ডিসকাস করবো। যে টার্ম গুলো আমাদের আজকে জানাটা, কিন্তু আজকের আলোচনায় থাকাটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই টার্ম গুলো আমাদের কাছে জানতে হবে। এবার দেখো, তোমরা বিভিন্ন জায়গায় পড়েছো একটা কথা, কি পড়েছো, আমাদের পার্লামেন্টে খুব ভালো করে আমাদের সুন্দর করে কিছু টার্ম অ্যাড করা রয়েছে। কি? প্রথমত বলা হয়েছে ভারত একটি সার্বভৌম দেশ। খুব ভালো কথা। ভারত একটি, ঠিক আছে, ভারত একটি সার্বভৌম দেশ, খুব ভালো কথা। ভারত একটি গণতান্ত্রিক দেশ, খুব ভালো কথা। ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, খুব ভালো কথা। এবার আমাকে বোঝাও যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তিনটার মানে কি বা তিনটে কি জিনিস। প্রথমে বোঝাও সার্বভৌম, যেটাকে আমরা সভরিন বলি, ঠিক আছে, যেটাকে আমরা সভরিন বলি, সেটা কি? গণতান্ত্রিক, যেটাকে আমরা ডেমোক্রেটিক বলি, যেটাকে আমরা বলি ডেমোক্রেটিক, সেটা কি? আর প্রজাতন্ত্র, যেটাকে আমরা রিপাবলিক বলি। কি পার্থক্য বলো তো, কি পার্থক্য? সার্বভৌম কথার অর্থ আভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে স্বাধীন। আচ্ছা, সার্বভৌম কথার অর্থ আভ্যন্তরীণ ও বাহ্যিক নিয়ন্ত্রণ মুক্ত। ঠিক আছে, আমি তোমার লাস্ট কথাটা একটু ঠিকঠাক করে দিলাম, নিয়ন্ত্রণ মুক্ত। আচ্ছা, বাকি আর গণতান্ত্রিক কথাটার অর্থ মানে যে নিজের ভোট দানের অধিকার আছে। আচ্ছা, জনগণের প্রত্যক্ষ ভোট দানের অধিকার রয়েছে। ওকে, আর আর প্রজাতন্ত্র কথাটা হচ্ছে মানে আমরা জনগণ আমরা হচ্ছে ভোট দিয়ে নির্বাচন করি, সেটা হচ্ছে প্রজাতন্ত্র। ঠিক স্যার, বোঝাতে পারছি না। ভোট, ঠিক আছে, ভোট দানের মাধ্যমে নির্বাচিত প্রার্থী। প্রতিনিধির, তাই তো, নির্বাচিত প্রতিনিধির শাসন ব্যবস্থা। হ্যাঁ স্যার। আমি টার্ম গুলো লিখে দিলাম। এবার এগুলো প্রত্যেকে বুঝতে পেরেছো না? আমাকে আমি একটু এক্সপ্লেন করবো না, বলো, বুঝতে পেরেছো না? আমি আমি এক্সপ্লেন করবো। মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ, মানে আমি ভাববো সবাই জানে। সার্বভৌমটা একবার কি বলুন। ওকে, তাহলে আমি সার্বভৌম কথার অর্থ হচ্ছে আভ্যন্তরীণ এবং বাহ্যিক নিয়ন্ত্রণ। মানে আজকে যদি আমাদের যেমন এই যেমন বারবার কি করে, আমাদের দেখবে যতদিন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, বিদেশি সব মানে বিদেশি দেশগুলোর একটু খবরদারি করার খুব অভ্যেস ছিল। ঠিক আছে, ইন্ডিয়ার কি করা উচিত সেটা আমেরিকা বলে দেবে, ইন্ডিয়ার কি করা উচিত কানাডা বলবে, ঠিক আছে, কি করা উচিত সেগুলো সবসময় ইউরোপিয়ান কান্ট্রি আমাদের বলার চেষ্টা করে। আর এখন বলতে গেলেই এস জয়শঙ্কর আমাদের মুখটায় গিয়ে একটু ধামাটা ঘষে দিয়ে চলে আসে, ঠিক আছে। সেই কারণে মানে কি, কোন একটা দেশ কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, কেউ বাইরে থেকে প্রেসারাইজ করে তার নিয়ন্ত্রণ, মানে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সেটাকে বলা হয় বাহ্যিক নিয়ন্ত্রণ মুক্ত। মানে ইন্ডিয়ান ফরেন পলিসি বা ইন্ডিয়াতে কি অ্যাক্ট বা কি আইন প্রণয়ন হবে, সেটা বাইরের দেশের দ্বারা যেন কোনোভাবে প্রভাবিত না হয়, অর্থাৎ বাহ্যিক নিয়ন্ত্রণ মুক্ত। আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মুক্ত কি, দেশের মধ্যে কোনো দল, সাপোজ ধরো আরএসএস, সাপোজ ধরো মুসলিম বোর্ড, বা যে কোনো ধরনের হচ্ছে কোনো অর্গানাইজেশন, ঠিক আছে, সেই সব মানে কোনো কিছু সংগঠন
যাতে ভারতের মানে রাজনীতিকে প্রভাবিত করতে না পারে। আরএসএস বললো যে এই বিজেপি এটা করো, তাহলে সেটা যেন না হয়। সেটাকে বলা হয় সভরিন, সার্বভৌম, মানে কারো দ্বারা কোনো দেশ একদম প্রভাবিত হতে পারে না। মানে দেশ সেই দেশে মানে সিদ্ধান্ত গ্রহণ করবে, এটা সম্পূর্ণ স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে। দ্যাট ইজ কল সার্বভৌম। ক্লিয়ার প্রত্যেকে আশা করি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, গণতান্ত্রিক কথার অর্থ হচ্ছে ডেমোক্রেটিক কথার অর্থ এই যে আমরা জনগণরা আমরা কি করি, প্রত্যক্ষ ভোটদান করতে পারি, ডাইরেক্ট ইলেকশন করতে পারি। কিরকম, যেমন এই যে ভোট হবে সেখানে কিন্তু তোমরা সরাসরি নির্বাচনে তোমরা সরাসরি ভোট দিতে পারো। যে যার হচ্ছে তোমাদের কনস্টিটিউন্সি, যে লোকসভাতে যে যার সদস্য রয়েছে প্রত্যেকেই জানো, যে যার তৃণমূল থেকে, বিজেপি থেকে, কংগ্রেস থেকে, তারপর সিপিএম থেকে, যাই হোক সদস্য যেখান থেকে দিয়েছে, তাহলে সেখানে তোমরা ভোট দিতে পারো। তাহলে প্রত্যক্ষ ভোটদানের অধিকার রয়েছে। কেউ যে ইনকামও করো না, 5 টাকাও ইনকাম করো না, সেও ভোট দিতে পারো। যে 5 লাখ টাকা ইনকাম করো, সেও ভোট দিতে পারো। তো ভোট দেওয়ার জন্য একটাই মানে যোগ্যতা থাকতে হবে। সেই যোগ্যতাটা কি? 18 বছর বয়স হতে হবে, 18+ বয়স হতে হবে, এবং ভারতের নাগরিক হতে হবে। এই দুটো অধিকার, ঠিক আছে, এই দুটো অধিকারই তুমি ভোট দিতে পারো। ভাবো আগে কত ভালো ছিল বলতো, যখন রাশিয়া ছিল, রাশিয়া বা হচ্ছে জার্মানি বা এইসব জায়গায় যখন ডেমোক্রেসি প্রথম প্রথম হয়েছিল, তখন ভোট দিতে পারতো কারা? যারা একটা ফিক্সড ইনকামের মধ্যে আছে, মানে যারা ট্যাক্স দিতে পারে, যে হাই ক্লাস যারা রয়েছে, কত ভালো বলতো। যারা হচ্ছে মানে বছরে বা মাসে মাসে হচ্ছে তোমার ধরো বছরে 2 লাখ টাকা ট্যাক্স দেবে, তারা ভোট দিতে পারবে। কত ভালো হতো বলতো ইন্ডিয়ার ক্ষেত্রে। বেকার বলতো এই মানে যারা এইসব ছোট লোকদেরকে ভোট দিতে দেওয়ার কোনো দরকার আছে নেই? কি সুন্দর হতো বলো, কত সুন্দর ডেমোক্রেসি। সেটা আগে হতো, তাই না? ফ্রেঞ্চ রেভলিউশনের পরে সেরকমই হতো। আজকের দিনে কি হচ্ছে, যে সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়ে কি হচ্ছে, গন্ডগোলটা খুব সুন্দর। যারা আনএডুকেটেড তারাও ভোট দিচ্ছে, যারা এডুকেটেড তারাও ভোট দিচ্ছে। হচ্ছে এটা কি, এডুকেটেড এর ভোট কোনো কাজে লাগছে না, আর আনএডুকেটেড এর ভোটে মানে যারা মানে ভোটে জেতার যাদের দরকার নেই তারাও ভোটে দিচ্ছে। সমস্যাটা এখানে। তো যাই হোক, সেটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, মানে ভোট দিতে পারে। আর 18+ কোনো ভারতের নাগরিক যে ভোট দিতে পারে সেটাকে বলে ইউএএফ, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার, ইউএএফ বলা হয়। ভোট দিতে পারে প্রত্যেকে। আর রিপাবলিক কথার অর্থ হচ্ছে আমরা এই যে ভোট দিলাম, ভোটের মাধ্যমে একটা প্রতিনিধি নির্বাচন করব, নির্বাচিত প্রতিনিধি হবে। সেটা কে হবে? হয় এমপি হবে, না হলে এমএলএ হবে। এমপি এমএলএ এর মধ্যে কি পার্থক্য? এমপি যে হবে সে হবে লোকসভা বা রাজ্যসভার সদস্য। আমরা এখানে লোকসভাই বলবো, কারণ কি রাজ্যসভার সদস্যদের আমরা ভোট দিতে পারি না। আর এমএলএ মানে রাজ্যের ক্ষেত্রে যে বিধানসভা হবে, সেই বিধানসভার সদস্য। ঠিক আছে? আচ্ছা, আমাকে একজন কথা বলো তো, আহ মমতা ব্যানার্জি একজন এমপি না এমএলএ? এমএলএ স্যার। মমতা ব্যানার্জি একজন এমএলএ, সিএম নয় তাহলে মমতা ব্যানার্জি? কি তাহলে মমতা ব্যানার্জি কি, এমপি না এমএলএ না সিএম না পিএম কে? কোনটা ঠিক? এমএলএ না এমএলএ, মানে মমতা ব্যানার্জি এমএলএ না সিএম, কোনটা ঠিক বলো? চুপচাপ স্যার বলো। এমএলএ রাই তো কে নির্বাচন করে ঠিক করেছে। তার মানে অবশ্যই এমএলএ যে হয়, এমএলএ এর মধ্য থেকে এমপি নির্বাচিত হয়, সরি সিএম নির্বাচিত হয়, চিফ মিনিস্টার হয়। আর এমপির মধ্য থেকে পিএম নির্বাচিত হয়। তার মানে সিএম নিজে একজন এমএলএ, আর এমপি নিজে একজন, পিএম নিজে একজন এমপি। ওকে, দেখো পিএম এমপি কোনো অসুবিধা নেই, ঘুরিয়ে দিতে হবে। ঠিক আছে, এমপি একটু উপরে উঠে গেলেই পিএম হয়ে যাবে। ঠিক আছে, ভালো কথা, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে 3টে টার্ম আমরা বোঝাতে পারলাম। আচ্ছা, এবার জবরদস্তি আমাদের কনস্টিটিউশনে 2টো টার্মকে অ্যাড করা হয়েছে, যার কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু কিছু করার নেই, অ্যাড করে দিয়েছে, আমাদের করতে হবে। প্রথম কথা সেটা হচ্ছে সমাজতন্ত্র, এটাকে বলা হয় সোশ্যালিজম। আরেকটা কি? ধর্ম নিরপেক্ষ। ঠিক আছে, ধর্ম নিরপেক্ষ, এটা হচ্ছে সেকুলার।
এবার এই দুটো টার্ম কিন্তু মূল সংবিধানে ছিল না, এই দুটোকে অ্যাড করেছে কে 1976 42তম 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইন্দিরা গান্ধী। ঠিক আছে, আর এই সংশোধনটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। কারণ ইন্দিরা গান্ধী মনে করতেন নিজেকে যে তিনি একমাত্র সংবিধান বোঝেন, তিনি একমাত্র বোঝেন সবকিছু। আম্বেদকর তো একদম ফালতু লোক ছিল, কিছুই বুঝতো না। ঠিক আছে, সেই কারণে মানে কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন এই দুটো টার্ম, বিশেষ করে সেকুলার টার্মকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করার সবচেয়ে বড় এগেনস্টে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। তার মতো একজন বিদ্বান ব্যক্তি এই টার্মটা অ্যাড করেননি, তার পিছনে নিশ্চয়ই যথেষ্ট কারণ ছিল। এবং কারণটা কি ছিল সেটা ভালোভাবেই বোঝা যায় কখন, যে 76-এ এই টার্মটা অ্যাড করার পরেই যত সব হিন্দু মুসলিম ভায়োলেন্স ক্রিয়েট হয়েছে। এর আগে কোনোদিন কিন্তু 76-এর আগে কোনোদিন হয়নি, অ্যাড করার পরেই হয়েছে। তার মানে জিনিসগুলো সম্পর্কে বুঝতে গেলে একটু জিনিস দরকার। এবার এই দুটো অ্যাড করা হয়েছিল 1976-এ। এবার এই সোশ্যালিজম কথাটা, এটা প্রভাবিত এবং সম্পূর্ণভাবে প্রভাবিত কার দ্বারা? ইউএসএসআর দ্বারা, রাশিয়া দ্বারা প্রভাবিত। যার অর্থ হচ্ছে, সমাজতন্ত্র কথার অর্থ হচ্ছে যে ভারতের যে সমস্ত ধরনের, ভারতে যেসব সমাজতন্ত্র হবে, মানে ভারতের মধ্যে যে মানে যেসব পলিসি হবে সেগুলো কিসের মাধ্যমে? মানে সমাজতান্ত্রিক, মানে শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, মানে সোশ্যাল, মানে আমাদের যে সোশ্যাল রিফর্মের মাধ্যমে এসেছে, কোনো বিপ্লবের মাধ্যমে। মানে ব্যাপারটা দেখো, খুব সুন্দরভাবে একটা জিনিস আমি তোমাদেরকে একটা জিনিস একটু বোঝাচ্ছি। ঠিক আছে, মানে কতটা যে জঘন্য একটা কথা যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে সেই সম্পর্কে একটু দেখো। যে আজকে তোমাদের পড়তে গিয়ে সংবিধান বা কনস্টিটিউশন পড়তে গিয়ে খুব গর্বের সাথে বলো ইন্ডিয়ান কনস্টিটিউশনে দুটো টার্ম অ্যাড করা হয়েছে। আর এই দুটো টার্ম যে কতটা জঘন্য টার্ম, যে দুটো টার্মের অ্যাকচুয়াল পার্লামেন্ট, আমাদের কনস্টিটিউশন বা প্রিয়াম্বেলে থাকার কোনো যোগ্যতা নেই, সেটা এই দুটো টার্মের মিনিং বলে দিচ্ছে। সোশ্যালিজম কথার অর্থ, মানে ভালো করে বুঝবে কথাটা, তারপরে জিনিসগুলো সম্পর্কে দেখবে। আমরা যে সমাজটা তৈরি করেছি বা আমাদের কনস্টিটিউশন বা আমাদের যে ইন্ডিয়া তৈরি হয়েছে কিভাবে? শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে। মানে আমাদের এখানে কোন রকমের বিপ্লব হয়নি, শাসনতান্ত্রিক সংস্কার হয়েছে। মানে আমাদের যে ভগৎ সিং বলো বা হচ্ছে মাস্টারদা সূর্য সেন বলো, ওরা তো কেউ না, ওরা তো বেকার কিছু ফালতু কোনো ব্যাপার, ওরা কোন রকম কিছু করেনি। ঠিক আছে, শুধুমাত্র শাসনতান্ত্রিক সংস্কার, মানে আমাদের যে পলিটিক্যাল পলিসি গুলো এসেছে সেগুলোর মাধ্যমে আমাদের মানে ভারত স্বাধীন হয়ে গেছে, ভারত তৈরি হয়েছে, কোনো বিপ্লবের মাধ্যমে নয়। এটা আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। মানে প্রপারলি এটাই বলেছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইজ এ বিগ লাইন। ধরো বলবো হঠাৎ করে কেন এরকম কথা? রাশিয়ার ক্ষেত্রে কি হয়েছিল? রাশিয়াতেও ব্যাপারটা সেম হয়েছিল। রাশিয়া যখন রুশ বিপ্লব, তোমরা কেউ পড়োনি, যদি পড়ো দেখবে রাশিয়াতে আগে যে সরকার ছিল বা যে রাজা ছিল তাকে জার বলা হয়। রাশিয়ার যে সম্রাট তাকে জার বলা হয়। এই জারকে পদচ্যুত করে একটা বিপ্লব হয়েছিল, বলশেভিক বিপ্লব। যেটা লেনিনের নেতৃত্বে হয়েছিল বলশেভিক বিপ্লব। তারপরে এসেছিল কি, মানে লেনিনকে সাহায্য করার জন্য জোসেফ স্ট্যালিন। পরে তোমরা এগুলো সম্পর্কে জানবে। তো স্ট্যালিন বা এরা কি করেছিল, খুব জোরপূর্বক ভাবে রাশিয়াকে সোশ্যালিস্ট কান্ট্রি হিসেবে তৈরি করেছিল। অর্থাৎ বলেছে রাশিয়াতে কোন রকমের রুশ বিপ্লব বলে কিছু হয়নি। কিভাবে হয়েছে? একটা বলশেভিক বিপ্লবের মাধ্যমে সোশ্যাল রিফর্ম করে আমরা রাশিয়া তৈরি করেছি, মানে কোনো বিপ্লবই হয়নি। এটা ইন্ডিয়াতে করা হয়েছে। এবার কথাটা হচ্ছে কেন এই টার্মটা অ্যাড করলো? তার কারণ ছিল এবার আমাদের যখন 1971 সালে ইন্দো পাক ওয়ার হয়েছিল, সেই সময় আমাদেরকে একজনই হেল্প করেছিল, সেটা হচ্ছে রাশিয়া। ইউএসএসআর একমাত্র আমাদের হেল্প করেছিল, যার জন্য ইন্ডিয়াকে সেই সময় ইন্দিরা গান্ধী সেই সময় রাশিয়ার সাহায্য নিয়ে ভারতকে ডিফেন্ড করেছে। তো ভালো কথা, এই জন্য আমরা রাশিয়ার প্রতি কৃতজ্ঞ। তো কৃতজ্ঞতা প্রদর্শন কিভাবে করবে? ভারতের কনস্টিটিউশনে সোশ্যালিস্ট টার্মটাকে অ্যাড করে এই কৃতজ্ঞতা ইন্দিরা গান্ধী প্রকাশ করছে। তার মানে এই টার্মটা বেসিক্যালি অ্যাড করা হয়েছে আমাদের যত ইন্ডিয়ান মানে ভারতের যত স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদেরকে অপমান করার জন্য সোশ্যালিজম টার্মটা অ্যাড করা হয়। খুব গর্বের সাথে বলো, ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট কান্ট্রি। ঠিক আছে, এবার সেকুলার বা ধর্মনিরপেক্ষ, হোয়াট ইজ দিস টার্ম? এই কথার অর্থ হচ্ছে ভারতের নিজস্ব কোনো ধর্ম। এবার ধর্ম, রিলিজিয়ান, ঠিক আছে, রিলিজিয়ান আর
রিলিজিয়ান সম্পর্কে একটু মানুষের বোঝাটা দরকার। ধর্ম মানে রিলিজিয়ান নয়, রিলিজিয়ান মানে হচ্ছে সম্প্রদায়। ঠিক আছে, রিলিজিয়ান মানে কখনো ধর্ম। জিনিসগুলো সম্পর্কে হিন্দুইজম বা হিন্দু এটা কোনো ধর্ম নয়, এটা এটা একটা সম্প্রদায়। ঠিক আছে, হিন্দুইজম সরি হিন্দু এটা একটা ধর্ম, কিন্তু এই যে ইসলাম মুসলিম বা খ্রিস্টান মানে খ্রিস্টান ইসলাম এগুলো কিন্তু একটা সম্প্রদায়, মানে যারা একটা কমন আইডিওলজি ফলো করে। ফলে কি হচ্ছে, ভারতের সংবিধান যদি ধর্ম নিরপেক্ষই হতো তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রত্যেকটা ফেজে মানে আমাদের যে মানে মানে আমাদের যে বিভিন্ন ধরনের জায়গা বা বিভিন্ন এতে যে টার্ম গুলো রয়েছে, যেমন আমাদের যদি ফান্ডামেন্টাল রাইটস দেখো, মৌলিক অধিকারে যে পেজটা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেখানে রামের ছবি দেওয়া আছে, রামের প্রতিকৃতি দেওয়া আছে, রামের চারিদিকে ডিজাইন করা হয়েছে। এবং কোনো জায়গাতেই কিন্তু যে ধর্ম আর সম্প্রদায়ের মধ্যে পঞ্চ যেটাকে বলে তার মধ্যে একটা প্রপার ডিভিশন করা হয়েছে। এবং সেখানে এটাই বলা হয়েছে হিন্দু কোনো ধর্মের মধ্যে পড়ে না, হিন্দু তাদেরকেই বলা হয় যারা হিন্দুস্থানে জন্মগ্রহণ করেছে। তো যাই হোক, এটা একটা কমন আইডিওলজির মধ্যে পড়ে। সেই কারণে একটা দেশের ধর্ম মানে সেই রাষ্ট্রের ধর্ম আর সেখানকার জনগণের ধর্মের মধ্যে পার্থক্য হয়। ঠিক আছে? তো যাই হোক, সেগুলো সম্পর্কে অনেক ব্যাপার মানে রয়েছে। সেই কারণে সেকুলার কথাটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের জন্য খুবই ক্ষতিকারক একটা শব্দ, যেটা আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা রয়েছে। এবং এই অ্যাডটা 1976 সালে অ্যাড করা রয়েছে। এই দুটো টার্মের ইন্ডিয়ান কনস্টিটিউশনে থাকার কিন্তু কোনো অধিকার নেই। বলো, এটা যদি ক্লিয়ার হয় বলো, মুছে দেবো আর কয়েকটা টার্ম একটু অ্যাড করবো। ক্লিয়ার করতে গেলে বলবে। এই দুটো টার্ম কি ইন্দিরা গান্ধী অ্যাড করে? এই দুটো টার্ম ইন্দিরা গান্ধী 1976 এ 42তম সংবিধান সংশোধন এর মাধ্যমে অ্যাড করেছে, প্রস্তাবনা প্রিয়াম্বল। ওকে, ক্লিয়ার করতে গেলে বলো। নেক্সট পেজে যাচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখো নেক্সট টার্ম দেখো, আরো কিছু কিছু টার্ম আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে। দ্যাট ওয়াজ ক্লিয়ার। সেটা হচ্ছে সাম্য, ফাইন, নো প্রবলেম। সাম্য কথার অর্থ ইকুয়ালিটি। ঠিক আছে, যেটা আমাদের সব জায়গাতে, যেটা মেনলি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এ আর্টিকেল 14 থেকে 18 এর মধ্যে দেওয়া রয়েছে, ইকুয়ালিটি, সাম্য। দ্যাটস ওকে। ঠিক আছে, ইকুয়ালিটি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি, সাম্য, সৌভ্রাতৃত্ব। ঠিক আছে, আর হচ্ছে এই টার্ম গুলো রয়েছে, লিবার্টি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি। ঠিক আছে, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি, সৌভ্রাতৃত্ব, এগুলো রয়েছে, ফ্যাটার্নিটি, এগুলো আমাদের অ্যাড করা হয়েছে। দ্যাট ওয়াজ ফাইন। এগুলো আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। এগুলো আমাদের 1976 সালে অ্যাড করা হয়েছিল 1976। এবার দেখ, এবার একটা টার্ম সম্পর্কে আমাদের প্রথমে আলোচনা করি, খুব ভালো করে বুঝবো। একটা হচ্ছে বিল, একটা হচ্ছে ল। জিনিস দুটো জিনিস কি কেউ বলতে পারবে? এবং এদের মাঝখানে আর একটা কথা আসবে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স। গল্প কেউ জানলে বলো, এই জিনিসগুলো সম্পর্কে কি জানো? হোয়াট ইজ বিল, হোয়াট ইজ ল, হোয়াট ইজ অর্ডিন্যান্স? স্যার, কোন বিল রাষ্ট্রপতি যদি সাইন করে সেক্ষেত্রে সেটা ল হয়। আচ্ছা, কোন বিল বলতে আমি বিলটাই তো জানি না বাবু। আগে বিলটা বুঝো, বিলটা কি? কোন একটা প্রস্তাব পেশ করা হলো সেটা হচ্ছে বিল। বিলটা প্রস্তাব যখন আচ্ছা, প্রস্তাব কোথায় পেশ করবে সে তো বলো, ঠিকঠাক করে বলো। এমন বলো যেটা কেউ মানে কেউ জানে না, কোন একজন স্টুডেন্টকে বোঝাচ্ছ, মানে কেউ জানে না কোনো কিছু, তাকে বোঝাচ্ছ, বলো সেভাবে বলো। কোনো বিল প্রস্তাব দেওয়া হয়। জোরে বলো।
অনন্যা কি বলছো? লোকসভায় যে প্রস্তাব দেওয়া হয়, আচ্ছা, লোকসভায় যে প্রস্তাব দেওয়া হয় সেটাকে বিল বলে, তাহলে রাজ্যসভায় যে প্রস্তাব দেওয়া হয় তাকে কি বলা হবে? স্যার বিল লোকসভা রাজ্যসভা দুটোতেই তো পেশ করা যায়। তাহলে তাহলে লোকসভা বলছো কেন? আচ্ছা আচ্ছা, তাহলে দেখ একটা জিনিস প্রথমে বোঝো। বিল ল অর্ডিন্যান্সের আগে প্রথমে একটা জিনিস আমি লেফট সাইডে আগে বোঝাচ্ছি, সেটা আগে বোঝো, তারপরে আমি ওইদিকে যাচ্ছি। দেখ, আমাদের যে গভর্নমেন্ট হয়, সরকার, ঠিক আছে, সরকার বা গভর্নমেন্ট, যেমন আমাদের কি হয়, দুটো হাত দুটো পা রয়েছে, সেরকম সরকারের কি হয়, তিনটে হাত রয়েছে, ঠিক আছে। তাহলে তিনটে হাত কি? একটা হাত হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, ঠিক আছে। এবার মাঝে মাঝে কি হয়, আরেকটা হাত জোর করে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সেটা কোনো হাত নয়, কিন্তু সেটাকে মাঝে মাঝে একটু দেওয়া হয় বা বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়া, যেটাকে সো কল্ড ফোর্থ পিলার অফ গভর্নমেন্ট বলা হয়, বাট ইট ইজ নট আ পিলার অফ গভর্নমেন্ট। এটা আমি আলাদা কালারে লিখলাম, ঠিক আছে, বাট এটাকে দেওয়া হয়, মিডিয়া ইজ কল্ড সো কল্ড ফোর্থ পিলার অফ গভর্নমেন্ট, ঠিক আছে। পরে আমি আলোচনা করছি কেন বলা হয়। প্রথমে দেখো এক্সিকিউটিভ। এবার একটা সরকারের কি কাজ? প্রথমত, হোয়াট ইজ দ্য রোল অফ এ গভর্নমেন্ট? একটা সরকার কি করে? সরকারের কাজ হলো সেই দেশের যে জনগণ রয়েছে তারা যাতে সঠিকভাবে বা ভালোভাবে থাকতে পারে, তারা যাতে মানে ভালোভাবে থেকে মানে মানি বা ওয়েলথ, মানি বলাটা ভুল, মানি বললে ভুল হবে। গভর্নমেন্ট কি চাইবে, সরকার কি চাইবে, কোন একটা দেশে থেকে বা যেই দেশে থাকবে সেই দেশের যে জনগণ, পিপল যে রয়েছে, জনগণ রয়েছে, সেই পিপলদেরকে ম্যানেজ করবে। কি ব্যাপারে ম্যানেজ করবে? তারা যাতে কাজকর্ম করে এবং পিপল ম্যানেজের মাধ্যমে কি করবে, ওয়েলথ ক্রিয়েশন করবে। ভালো করে বুঝবে, সম্পদ তৈরি করবে, ওয়েলথ ক্রিয়েশন করবে। আর এই ওয়েলথ গভর্নমেন্ট কি করবে বা সেই পিপলরা কি করবে, সেই ওয়েলথ ক্রিয়েশন করে সেই সম্পদটাকে ট্রেড করবে। ট্রেড করার মাধ্যমে বিদেশ থেকে, ফরেন থেকে ভারতে যাতে কারেন্সি বা অর্থ বা বলতে পারি ওয়েলথ আসে, আরো বেশি ওয়েলথ আসে, সেগুলোকে দেয় এবং সেইটা নিজের মধ্যে নিজের দেশে এনে সেই জনগণদের কি করবে, ভালোর জন্য পদক্ষেপ নেবে, কাজ করবে। তার মানে জিনিসগুলো বোঝো, ভালো করে বোঝো একটা সরকারের কাজ কি। প্রথম থেকে বলছি, কান দিয়ে ভালো করে শোনো। হোয়াট ইজ দ্য সরকারের কাজ কি? রোল অফ গভর্নমেন্ট। সে যে দেশে আছে সেই দেশের জনগণকে ম্যানেজ করবে। কিসের জন্য ম্যানেজ করবে? ওয়েলথ ক্রিয়েশনের জন্য ম্যানেজ করবে, যাতে তারা ভারতের মধ্যে কোন রকম বিভিন্ন রকমের ওয়েলথ ক্রিয়েশন, সেটা মানে প্রাইমারি সেক্টর হতে পারে, সেকেন্ডারি সেক্টর হতে পারে, টার্সিয়ারি সেক্টর হতে পারে, বিভিন্ন রকম। সবসময় এরকম না সম্পদ মানে সোনা দানা, সেরকম না। এডুকেশন ইজ অলসো এ ওয়েলথ, ঠিক আছে। তারপর আমাদের ধরো কি বলে, বিভিন্ন ধরনের যে আইটি সেক্টর, সবই ওয়েলথ, এভরিথিং ইজ আ ওয়েলথ, ঠিক আছে। ওয়েলথ ক্রিয়েশন করবে এবং সেই ওয়েলথ ক্রিয়েশনের মাধ্যমে ট্রেড করবে, ট্রেডের মাধ্যমে অন্য দেশ থেকে ওয়েলথকে নিজের দেশে নিয়ে আসবে এবং এই জনগণদের উন্নতি সাধন করবে। এটার কাজ। এবার দেখো, গভর্নমেন্ট এইসব না করে এই কাজকর্ম সবই করছে, কিন্তু লাস্টে যে টাকাটা আসছে সেটা নিজের পকেটে ভরে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, সেটা আলাদা কথা, ঠিক আছে। সেটা আলাদা কথা, সেটা আমি আর বলে লাভ নেই, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে গভর্নমেন্টের রোল। এবার কাজ করার জন্য গভর্নমেন্টের হাতে যে তিনটে পাওয়ার যায়, এটা হচ্ছে লেজিসলেটিভ। তার কাজ কি? এই যে ম্যানেজ করবে তার জন্য একটা আইন দরকার, সে আইন তৈরি কি করবে, লেজিসলেটিভ। এক্সিকিউটিভটা কি করবে? সেই আইন অনুযায়ী শাসন করবে। ভালো করে বুঝবে, এরকম নয় যে নিজের বাপ কামাল নয়, হ্যাঁ, যা আছে আইন অনুযায়ী শাসন করবে। জুডিশিয়ারি কি করবে? দেখবে এক্সিকিউটিভরা আইন অনুযায়ী শাসন করছে কিনা, সেটা হচ্ছে নজরদারি করবে। নজরদারি কি? যে লোকের পার্সোনাল ব্যাপারে নয়, আইন অনুযায়ী যে শাসন হচ্ছে, শাসন সংক্রান্ত নজরদারি করবে। ভালো করে বুঝবে, ওটা ঠিকঠাক ভাবে হচ্ছে। এবার এই আইন যে তৈরি হবে, আইন তৈরির জন্য গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দুটো হাউস আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভা রাজ্যসভা আছে। এবার এই যে লোকসভা রাজ্যসভাতে কি হয়,
কিসের জন্য বানানো হয়েছে? লোকসভা রাজ্যসভাকে আইন বানানোর জন্য রাখা হয়েছে। এবার আইন বানানোর জন্য প্রথমে কি করতে হবে? এবার লোকসভা রাজ্যসভার যে সদস্য হয় তাদেরকে কি বলা হয়? এমপি বলা হয়, মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়, লোকসভা রাজ্যসভার সদস্য। এরা কি করবে? একজন এমপি বা একজন সদস্য যে কি করবে? একটা প্রস্তাব দেবে। সেই প্রস্তাবটাকে কি হবে? প্রথম অবস্থায় সেটাকে বিল বলা হয় না বাবা, প্রথম অবস্থায় সেটাকে বলা হয় ইটস আ ড্রাফট। প্রথমে সে কি করবে? একটা ড্রাফট পেশ করবে, যে আমার মনে হচ্ছে এরকম ব্যাপার। কি ব্যাপার? যে আমার হঠাৎ মনে হলো যে আমি বলবো যে সন্ধ্যা 8টার পরে মেয়েদের ঘর থেকে বাড়ানো নিষিদ্ধ। এরকম আমি একটা কোনো একজন এমপির মনে হলো, যে কোনো একজন এমপির মনে হতে পারে যে যাই হোক সেসব রাহুল গান্ধীর মনে হলো যে এরকম এরকম একটা ড্রাফট সে পেশ করবে এমপি থাকা অবস্থায়। এখন তো যাই হোক, তো সেটা ড্রাফট পেশ করবে। ড্রাফট পেশ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বিল হয়ে যাবে না, ভালো করে বুঝুন। একজন কোনো কিছু পেশ করলো তার মানে সেটা বিল হয়ে গেল সেরকম নয়। প্রথমে সেটা পেশ হবে অ্যাজ এ ড্রাফট ফর্মে। এরপর সেই ড্রাফটটা যাবে একটা কমিটির কাছে, সেই কমিটিটাকে বলা হবে সিলেক্ট কমিটি। তারা আলোচনা করবে যে এই সংক্রান্ত কোনো বিল হবে কি হবে না। সিলেক্ট কমিটি যদি বলে না এই সংক্রান্ত একটা বিল হতে পারে বা এই সংক্রান্ত আমরা আলোচনা করব, সেই সিলেক্ট কমিটি কি করবে? যখন এটাকে অ্যাপ্রুভেল দিবে তখন সেটা হবে বিল। ভালো করে বোঝো। সঙ্গে সঙ্গে এমপি বললো একটা বিল পেশ করে দিল সেরকম না, সেটা আগে ড্রাফট হবে, ড্রাফট থেকে সিলেক্ট কমিটি সেটাকে অ্যাপ্রুভেল দেওয়ার পরে সেটা বিল হবে। বিল হওয়ার পরে সেটা কি হবে? সেটার মধ্যে কিছু কমিটিতে যাবে, কমিটি করবে, রিভাইভ করার পরে সেটা পার্লামেন্টের হাউসে যাবে। হাউস বলতে কি? লোকসভা হোক বা রাজ্যসভা হোক, যে হাউসে এটা পাঠানো হয়েছিল। সাপোজ ধরো এই লোকসভার কোনো এমপি এই ড্রাফটটা পেশ করেছিল, সঙ্গে সঙ্গে এটা বিল হওয়ার পরে এটা সেই হাউসে, সেম হাউসেই সেটা যাবে। সেম হাউসে গেল, সেখানে আলোচনা হলো, ভোট হলো, ভোট হয়ে যাওয়ার পরে সেটা পাস হয়ে গেল, সবাই বললো হ্যাঁ ঠিক আছে, তখনও সেটা কিন্তু বিল হিসাবে রইল। বিল হিসাবে থাকার পর সেটা আদার হাউসে, অন্য হাউসে যাবে। লোকসভায় হলে তারপরে রাজ্যসভায় যাবে। আদার হাউসেও যদি এটাকে অ্যাপ্রুভেল দিয়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে, সেই বিলটা তখন যাবে কার হাতে? প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্টের কাছে সেটা গেল, প্রেসিডেন্টের কাছে যখন গেল তখনও সেটা কিন্তু বিল হিসেবেই আছে। প্রেসিডেন্ট তাদের কি করতে পারে? সম্মতি জানাতে পারে। যখনই প্রেসিডেন্ট সেটা সাইন করবে সঙ্গে সঙ্গে সেই বিলটা পরিণত হয়ে যাবে কিসে? ল। বলো, পুরো প্রসেস বুঝতে পারলে না? পারলে না? না বুঝতে পারলে বলো, আরেকবার বলবো। স্যার এই সিলেক্ট কমিটির সদস্য করা হবে লোকসভার সিলেক্ট সদস্যরাই? সিলেক্ট কমিটির ক্ষেত্রে এটা একটু বাবু পার্লামেন্ট পড়ানোর সময় বুঝতে পারবে আস্তে আস্তে, যে সিলেক্ট কমিটির মধ্যে অন্যান্য কোনো মিনিস্টার থাকবে না অন্য এমপি থাকবে, সিলেক্ট কমিটির চেয়ারম্যান কে হবে, তাকে কে অ্যাপয়েন্ট করবে, এগুলো বাবু পার্লামেন্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করব। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এবং এই যে কমিটি ব্যাপারটা, এরকম একাধিক কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এরকম প্রচুর একাধিক কমিটি আছে। কিছু হয় পার্মানেন্ট কমিটি, কিছু হয় অ্যাডহক কমিটি, এগুলো আমরা বহু পরে আলোচনা করবো। কি বললাম বোঝা গেল? ক্লিয়ারলি কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কারণ এখানে আলোচনা করতে আমি কমিটি, এখানে আমি বা এই বিল পাসের পদ্ধতি বলতে গেলে সমস্যা আছে, তার আগে অনেক কিছু জানতে হবে, তারপরে এটা জাস্ট মেথডটা বুঝে গেলে। আর কোনো প্রশ্ন এখানে? বোঝা গেল না বুঝে যায়নি? বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। তাহলে আমরা বিল সম্পর্কে বুঝলাম। তাহলে বিল পেশ করে কে? এই লেজিসলেটিভের লোকসভা অথবা রাজ্যসভা বিল পেশ করে। প্রেসিডেন্ট সেটাতে সম্মতি দিলে সেটা হচ্ছে ল হয়ে যায়, প্রেসিডেন্ট সম্মতি না দিলে সেটা বিল হিসেবেই রয়েছে। এবার কথা হচ্ছে অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্স বা যেটাকে বাংলায় বলে অধ্যাদেশ, সেটা কি? কে বোঝাবে বলো? বলো অর্ডিন্যান্স কি জিনিস? স্যার পার্লামেন্ট যখন মানে অধিবেশন বসে থাকে সেই সময় কোনো বিলকে আইন হিসেবে মানে পরিণত করতে হয় তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে করে। ওকে, এটা ঠিক কথা বলছো। এই দেখো, লোকসভা রাজ্যসভায় যে এমপি একটা ড্রাফট প্রয়োগ করবে, এবার লোকসভা রাজ্যসভা দেখো এরকম নয়
যে এটা এটা কোনো হচ্ছে কি বলতো ওই মুড়ি দোকান নয়, চপ মানে চানা মুড়ির দোকান নয় যে সব দিন খোলা থাকবে, ঠিক আছে, বা চপ দোকান নয় যে প্রত্যেকদিন বিকালে খুলে দেবে। এটা কি হয়, বছরে অন্তত 3 বার, মানে বছরে 3 বার অথবা অন্তত 2 বার, ঠিক আছে, 2 বার অন্তত, অন্তত 2 বার, কিন্তু 3 বার করতে হয়, অন্তত 2 বার কিন্তু করতেই, ঠিক আছে, সেশন বসে। এবার দেখ সবসময় তো তার মানে সেশন থাকে না, তার মানে যেই টাইমে হঠাৎ মনে হলো আইন তৈরি করতে হবে সেই টাইমে পার্লামেন্টের কোনো সেশন নেই, চলছে না, তাহলে কি তখন আইন তৈরি হবে না? হবে। তখন কি হবে, অর্ডিন্যান্সের মাধ্যমে আইন তৈরি হবে। মানে তখন কি হবে, কোনো একজন এমপি, ঠিক আছে, এমপি কি করবে, থ্রু প্রেসিডেন্ট, এরকম নয় যে যার কারো থ্রু, এমপি কি করতে পারে, থ্রু প্রাইম মিনিস্টার, ঠিক আছে, প্রাইম মিনিস্টারকে বললো যে বাবু এই আইনটা আমি তৈরি করতে চাইছি। প্রাইম মিনিস্টার কি করবে, সেটা প্রেসিডেন্টের কাছে নিয়ে যাবে, প্রেসিডেন্টকে বলবে বাবু এই আইনটা আমি তৈরি করতে চাই। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে প্রাইম মিনিস্টারকে সেইটায় সাইন করে দিয়ে দেবে, সেইটায় সাইন করে দিয়ে দেবে যে সেই এই ব্যাপারটা, তাহলে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ল হয়ে যাবে। মানে কিভাবে ল হলো দেখো, তাহলে এইটা কোনো পার্লামেন্টে পেশ হলো না, কোনো সিলেক্ট কমিটির কাছে গেল না, কিছুই হলো না, সরাসরি কোনো একটা বিল, কোনো একটা ড্রাফট লতে পরিণত হয়ে গেল। সেটাকে বলা হবে কি, সেই পদ্ধতিটাকে, সেই জিনিসটাকে বলা হবে তখন অর্ডিন্যান্স। এটা কিন্তু সঙ্গে সঙ্গে ল হলো না, অর্ডিন্যান্স থেকে ল হলো। তার মানে বলবে তার সবই তো তাহলে এইভাবে করলেই হয়ে যায় না, এই লটা কিন্তু ভ্যালিড ততদিন থাকবে যতদিন না পার্লামেন্টের সেশন বসছে। সাপোজ ধরো অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো একটা ল মে মাসে তৈরি হলো, এবার পার্লামেন্টের সেশন বসলো সাপোজ ধরো আগস্ট মাসে, তাহলে আগস্ট মাসে সেটা সঙ্গে সঙ্গে পার্লামেন্টে পেশ হবে। পার্লামেন্টে যদি এটাকে বলে হ্যাঁ ঠিক আছে এইটা ল হিসেবে থাকুক, তাহলে সঙ্গে সঙ্গে সেটা ইনঅ্যাক্ট ল হিসেবে থাকবে। পার্লামেন্ট যদি এটাকে খারিজ করে দেয়, সঙ্গে সঙ্গে এই বিলটা আগস্ট মাসে এসে খারিজ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? এটা হচ্ছে অর্ডিন্যান্স। ক্লিয়ার হলে বলতে। স্যার অর্ডিন্যান্সটা একবার বলুন। হ্যাঁ, অর্ডিন্যান্সটা হচ্ছে কি, কোনো একটা বিল, কোনো একটা বিল শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত করাকে বলা হয় অর্ডিন্যান্স। কোনো একটা বিলকে শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতিতে আইনে পরিণত করাকে অর্ডিন্যান্স বলা হয়। অর্থাৎ এর জন্য তোমাকে কোনো রকমের কিন্তু কিছু করতে হবে না, মানে কোনো রকমের কিছু করতে হবে না বলতে তোমাকে এখান থেকে এই যে বললাম পার্লামেন্টে আলোচনা করা বা এইসবের প্রয়োজন। এটা কবে, 2 মাস পর, মানে নতুন যখন পার্লামেন্টের সেশন বসবে তখন তুমি এটাকে পাস করাবে। যদি সেশনে পাস না হয় ব্যাস খারিজ হয়ে গেল, আর যদি পাস হয়ে যায় অর্ডিন্যান্সটা তখন ল হয়ে গেল। হয়ে গেল না, বুঝলি? হ্যাঁ স্যার। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, চলো এবার নেক্সট পেজে যাচ্ছি। আর আমাদের লাস্ট টপিক যেটা, সেটা সম্পর্কে আমি বলে দিচ্ছি। এবার একটা ব্যাপার, যে আমাদের কনস্টিটিউশনে বিভিন্ন সংবিধানে যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে কিছু যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলোর উৎসগুলো সম্পর্কে আলোচনা করব। যে বৈশিষ্ট্যগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। প্রথমত আমরা ডিসকাস করি, প্রথমত দেখো আমাদের যে আমরা প্রথমে পড়েছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1935। এর কথা আমি আগে বলেছিলাম পড়ানোর সময়, আগের দিন বলেছিলাম ইন্ট্রোডাকশন করার সময়, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন থেকে আমরা কিছু কিছু জিনিস অ্যাডপ্ট করেছি বা নিয়েছি। কি নিয়েছি? প্রথমে যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে কি, যেটাকে আমরা বলি ফেডারাল স্ট্রাকচার, ফেডারাল স্কিম বা ফেডারাল স্ট্রাকচার। মানে কি, এই যে আমরা বললাম যে আমাদের যে
গভর্নমেন্ট থাকবে, মানে আমাদের যে বিচার ব্যবস্থা থাকবে বা গভর্নমেন্ট থাকবে যুক্তরাষ্ট্রের মতো, মানে একটা কেন্দ্র সরকার থাকবে, একটা রাজ্য সরকার থাকবে, ঠিক আছে? সেই যে ব্যবস্থা এবং তার আন্ডারে রাজ্যের মধ্যে বিভিন্ন প্রভিন্স থাকবে বা প্রদেশ থাকবে, যাদেরকে আমরা পঞ্চায়েত বলে থাকি বা মিউনিসিপ্যালিটি বলে থাকি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো। এটা রাষ্ট্র যেটা যুক্ত হয়েছে, কোনো সেন্ট্রালাইজ ব্যাপার নয়, যুক্ত হয়েছে। এটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত শাসন আইন থেকে নিয়েছি। এছাড়া এর সাথে সাথে আমরা পড়েছি কি যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা। এটা করতে হবে না, এটা এখানে করবে না, এটা ইউকে ইউএসএ তে করবো, এটা এখানে লিখতে হবে না। হ্যাঁ, এখান থেকে আর এটা করবো, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, যে পিএসসি যে হয় পাবলিক সার্ভিস কমিশন, যে পাবলিকের যে কাজ হবে তার জন্য পিএসসির মাধ্যমে সমস্ত ধরনের সরকার কাজ করবে, সেটা আমরা এখান থেকে নিয়েছি। আর নাম্বার অফ গভর্নর, মানে রাজ্যপালের যে অফিস, অফিস মানে কোনো অফিস ঘর নয়, এখানে রাজ্যপাল যে থাকবে, রাজ্যপাল কি করে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্য থাকে, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যে থাকে। তাহলে এগুলো আমরা কি করেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে আমরা নিচ্ছি। এরপর আমরা ইউ ইউকে থেকে বা ব্রিটেন থেকে কি কি জিনিস নিয়েছি, বলতে পারবে কি কি নিয়েছি ইউকে থেকে আমরা? তো সিঙ্গেল সিটিজেনটা আছে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে একক নাগরিকত্ব, আর সংসদীয় শাসন, পার্লামেন্টারি গভর্নমেন্ট মানে সংসদীয় শাসন ব্যবস্থা, আর এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেটাকে আমরা বলি বাই ক্যামেরালিজম, মানে দ্বিকক্ষ বিশিষ্ট লোকসভা রাজ্যসভা এই ব্যাপার। আর আইনের প্রণয়ন ও শাসন, মানে রুল মেকিং, ওই যে আইন তৈরি করা হয়, রুল বা ল তৈরি করে, রুল মেকিং অ্যান্ড রুল অফ ল, কিভাবে আইনের শাসন করে, সেই আইন অনুযায়ী শাসন, এটা আমরা ইউকে থেকে নিয়েছি। আর কি নিয়েছি, অফিস অফ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যে অফিস, একটা যে প্রধানমন্ত্রী থাকবে, প্রাইম মিনিস্টারের প্রধানমন্ত্রী থাকবে, সে প্রধানমন্ত্রী কিভাবে তৈরি হবে সেগুলো সম্পর্কে নিয়েছি। তারপরে কি নিয়েছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা কমিটি, যেটা কি করে গভর্নমেন্ট কি খরচ করছে না করছে, ঠিক আছে, সেগুলোর খবর রাখে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আর হচ্ছে আমাদের কি ক্যাবিনেট সিস্টেম, মন্ত্রিসভা যে রয়েছে, ক্যাবিনেট সিস্টেম, মন্ত্রিসভার উপস্থিতি, সেগুলো সম্পর্কে। আর অবশ্যই অফিস অফ লোকসভা, এই যে লোকসভা থাকবে, এটা পিএম এর সাথে এটা যুক্ত, অফিস অফ লোকসভা বা স্পিকার করে দাও, স্পিকার যে হবে সেই ব্যাপার আমরা এখান থেকে গেছি। এটা যদি লেখা হয় বুঝতে পারো বলবে, না বুঝতে পারলে বলবে কোনটা বুঝতে পারোনি। লেখা হলে বলবে, কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় বলবে। কোনোটা ডাউট থাকলে, কোনোটা বুঝতে অসুবিধা হলে
হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, ইউকে এর পরে আমরা ইউএসএ থেকে কি কি নিয়েছি দেখি, আমেরিকা থেকে কি কি নিয়েছি। ইউএসএ থেকে আমরা প্রথমে নিয়েছি কি প্রিঅ্যাম্বল, এটা হচ্ছে প্রস্তাবনা। এই যে প্রথমে থাকে সরকারি বইয়ের প্রথমে থেকে আমরা ভারতের নাগরিক এটসেট্রা এটসেট্রা এইসব, এটা প্রস্তাবনা প্রিঅ্যাম্বল। তারপরে নিয়েছি কি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। আমাদের মৌলিক অধিকার রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে, সামনের অধিকার রয়েছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, মৌলিক অধিকার। যাই হোক, খুব ভালো কথা, মৌলিক অধিকার রয়েছে। নাম্বার 2, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বিচার বিভাগীয় স্বাধীনতা, একটু আগেই বললাম, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। তারপর জুডিশিয়াল রিভিউ, মানে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। এটা কি জিনিস, কে চাইলে কি হয় অনেক সময়, যে তুমি তোমার মনে হলো যে এই জাজমেন্টটা বা এই কোর্টের এই যে এটা তুমি মানে পছন্দ হলো না, তুমি কি করো, কোর্টে আবার আপিল করতে পারো, উচ্চ কোর্টে। বা তোমার মনে হলো এটা জুডিশিয়াল রিভিউ এর মধ্যে পড়ে, পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটা কি, কোনো একটা কেস হয়তো বন্ধ হয়ে গেছে, তোমার মনে হয়েছে যে আবার এই কেসটা রিওপেন হওয়া দরকার, তোমার মনে হচ্ছে আরো কিছু প্রমাণ তুমি পেয়েছো, তুমি আবার সেই পিআইএল ফাইল করে আবার তুমি কেসটা রিওপেন করতে, পিআইএল বল। এখন প্রচুর হয় পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, পিআইএল দেওয়ার পর থেকে প্রচুর বেড়ে গেছে। যাই হোক, এগুলো ব্যাপার। আর এর সাথে সাথে আমরা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, কিভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করানো যেতে পারে, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি, ইমপিচমেন্ট প্রসেস। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। আর এর সাথে রাষ্ট্রপতির সাথে সাথে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের তোমার হচ্ছে জাজদের ইমপিচমেন্ট রয়েছে, কোর্ট জাজ, এদেরকে ইমপিচমেন্ট করা হয়, প্রসেস একটু ডিফারেন্ট হয়। এবার লেখা হলে বলবো। তারপরে আমরা একটু আলোচনা করবো ইউএসএসআর, রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে। রাশিয়া থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য। পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা 5 ইয়ার প্ল্যানিং, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর হচ্ছে ন্যায় বিচার, তোমার হচ্ছে জাস্টিস, আইডিয়া অফ জাস্টিস। লেখা হলে বলবো। ক্লিয়ার, তাহলে বলবে, পরের পেজে যাবো। হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখো, এরপর আমরা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন,
আয়ারল্যান্ড, যেটা আমরা আইরিশ কনস্টিটিউশন বলি। আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমরা কি কি নিয়েছি? প্রথমত আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নিয়েছি রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। কিভাবে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আমরা পরে জানবো কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়। নাম্বার 2, এখান থেকে আমরা নিয়েছি ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আগের দিনে আমি ডিপিএসপির কথা বলেছিলাম, আমি পরে ডিপিএসপি গুলো কি কি রয়েছে আলোচনা করবো। ডিপিএসপি আর হচ্ছে লোকসভার মনোনীত, রাজ্যসভার মনোনীত সদস্য। যে কি হয়, রাষ্ট্রপতি কি করে, 12 জন এরকম সদস্য থাকে যাদেরকে রাজ্যসভায় মনোনীত করে। সে রাজ্যসভার মনোনীত সদস্য। এবার সেটা হচ্ছে বিশেষ কিছু গ্রাউন্ড থেকে রাষ্ট্রপতি মনোনীত করে সদস্য 12 জনকে। সেগুলো আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে আমরা এগুলো অ্যাডপ্ট করেছি। এরপর রয়েছে আমাদের অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমরা কি কি নিয়েছি? প্রথমত অস্ট্রেলিয়া থেকে নিয়েছি আমরা যুগ্ম তালিকা। ওই যে বললাম কনকারেন্ট লিস্ট, কোন কোন জিনিস কেন্দ্র, রাজ্য আর যুগ্ম তালিকা, সেই কনকারেন্ট লিস্টের ধারণা আমরা অস্ট্রেলিয়া থেকে পেয়েছি। প্রস্তাবনা, যেটা আমরা আমেরিকা থেকে নিয়েছি, সেই প্রস্তাবনার ভাষা, ল্যাঙ্গুয়েজ কি হয়, সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। আর হচ্ছে আমরা ট্রেড অ্যান্ড কমার্স, মানে ব্যবসা বাণিজ্যের নিয়মাবলী, ট্রেড অ্যান্ড কমার্স, কিভাবে একটা দেশের সাথে একটা দেশের বাণিজ্য হবে সেই সম্পর্কে। আর নাম্বার 4 হচ্ছে কি যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং। যৌথ অধিবেশন মানে কি, যখন কি হয় লোকসভা রাজ্যসভার আলাদা আলাদা সেশন বসে, কিন্তু যখন অনেক সময় কি হয় যে লোকসভা রাজ্যসভার মধ্যে কোনো বিষয়ে মত পার্থক্য, তখন কি একসাথে দুজনকে বসানো, জয়েন্ট সেশন। জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং হয়, সেটাকে যৌথ অধিবেশন বলা। সেটা আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। কনকারেন্ট লিস্ট। ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল, ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল। আচ্ছা, আর আমরা কোন দেশ থেকে করবো? কানাডা। কানাডা থেকে আমরা কি দিয়েছি? কানাডাটা আমাদের খুব সিম্পল রয়েছে। কানাডা থেকে আমরা খুব বেশি কিছু নিইনি। কানাডা থেকে আমরা নিয়েছি প্রথমত হচ্ছে রেসিডিউয়ারি পাওয়ার। রেসিডিউয়ারি পাওয়ার বলতে কি, যেটা বলা হয় অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে স্থানান্তর। মানে কি হয় যে ক্ষমতা হস্তান্তর, কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হয়। তারপর সেই যে ক্ষমতা বাকি রয়ে যায়, সেই ক্ষমতাকে কেন্দ্রের হাতে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যেটা বলা হয় অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে স্থানান্তর। মানে এটা সিম্পলি আরেকটা ভাষায় বলা হয় একই জিনিস, সেটা হচ্ছে শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। সে সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় পাওয়ারফুল হয়। শক্তিশালী কেন্দ্রের ধারণা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি? কিভাবে কোশ্চেন আছে, কিভাবে কানাডা। তারপর আমাদের দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে আমরা কি নিয়েছি? সংবিধান সংশোধনের পদ্ধতি। কিভাবে আমরা সংবিধান সংশোধন করব? সংবিধান সংশোধন পদ্ধতি। আর্টিকেল 368 আছে 368 মধ্যে, এটা আমরা পরে পড়বো। আর্টিকেল 368। আর আমাদের জার্মানির কনস্টিটিউশন, যেটা ওয়েমিনার কনস্টিটিউশন বলা হয়, যেটা আমাদের বেসিক্যালি তো বলতে পারবে জার্মানির যে কনস্টিটিউশন, যেটা ওয়েমিনার কনস্টিটিউশন বলা হয়, সেটা কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? এনি আইডিয়া? আর আইডিয়া আছে? হিস্ট্রি স্টুডেন্ট কেউ পারবে না? যেটাকে পৃথিবীর সবচেয়ে মানে ভালো লিখিত সংবিধান বলা হয় ওয়েমিনার কনস্টিটিউশন। এটা অ্যাকচুয়ালি কার্যকরী হয়নি, কিন্তু
অ্যাকচুয়ালি খুব ভালো একটা কনস্টিটিউশন বানানো হয়েছে। এনি আইডিয়া? বলতে পারবে কেউ? এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে, যখন হচ্ছে ভার্সাই ট্রিটির পরে, যখন জার্মানিতে হচ্ছে প্রজাতন্ত্র গড়ে উঠেছিল, ওয়েমিনার প্রজাতন্ত্র গড়ে উঠেছিল, সেই সময়টাকে বলা হয়। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে এটা বলো? জরুরি বলো বলো অবস্থা ধারণা। জরুরি অবস্থার ধারণা, এমার্জেন্সি প্রভিন্স। জরুরি অবস্থার সময় কি হয়, আমাদের মৌলিক অধিকার গুলো রদ করে দেওয়া হয়, ঠিক আছে? যে জরুরি অবস্থা ধারণা এবং জরুরি অবস্থার সময় আমাদের যে মৌলিক অধিকার রদ করা হয়, ঠিক আছে, মৌলিক অধিকার রদ করা হয়, সেগুলো আমরা জার্মানি কনস্টিটিউশন থেকে নেওয়া হচ্ছে। কেউ আমাকে বলতে পারবে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার রদ করা হয় এটা কততম আর্টিকেলের মাধ্যমে? পারবে? আর্টিকেল 3, বলো 350, 2 352 358 আর 359, 358 আর 359, দুটোর মধ্যে কিছু কিছু প্রভিন্স আলাদা আলাদা রয়েছে। এর মাধ্যমে 19, 20 আর 21 কে ভায়োলেট করা, মানে রদ করা যায় না। আর এর মধ্যে 20 আর 21 কন্ডিশন কি কি পরে আলোচনা করবো, এই দুটো বলবে। দেখো 300, তোমরা যেটা বলছো, তোমরা দেখো আর্টিকেল বলতে এমার্জেন্সি তিনটে মনে রেখেছো, 352, 356 আর 360, কোনো দোষ নেই। 352 স্টেট, মানে আমাদের যে কেন্দ্রীয় মানে কি বলে, জাতীয় জরুরি অবস্থা, যেটাকে আমরা ন্যাশনাল এমার্জেন্সি বলি, সেটা। 356-তে স্টেট এমার্জেন্সি, রাজ্য জরুরি অবস্থা। 360-এ ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা। এগুলো তো বাবা আছে, কিন্তু রদ করা হয় মাঝের এই আর্টিকেল গুলো। এই কারণে 52 থেকে 60-এর মধ্যে এমার্জেন্সি প্রভিন্স আছে, আমাদের পার্টিকুলার 58 আর 59 মৌলিক অধিকার রদ করা যায়, এই সংক্রান্ত বলা হচ্ছে। যেখানে আর ছোট্ট ছোট্ট দুটো আছে, সেটা হচ্ছে সুইডেন। সুইডেন থেকে কি নেওয়া হয়েছে? কনসেপ্ট অফ লোকপাল, ঠিক আছে, লোকপালের ধারণা। এই লোকপাল বিল নিয়ে আসার জন্য কে আন্দোলন করছিল বলতে পারবে? ইন্ডিয়াতে ফেমাস, হ্যাঁ, কার আন্দোলনের জন্য ভারতের লোকপাল হয়েছে? হ্যাঁ বলো বলো। আন্না হাজারে। আন্না হাজারে, ভেরি গুড। আন্না হাজারে। এই আন্না হাজারে সহকারী কে ছিল? ডান হাত একদম সহকারী। যিনি হচ্ছেন সব থেকে বড় ভারতের, বলা যায় সব থেকে বড় মিথ্যাবাদী একটি লোক। আন্না হাজারে ডান হাত ছিল অরবিন্দ কেজরিওয়াল, ঠিক আছে। তো বড় বড় ডায়লগ মেরেছিল যে পলিটিক্সে কোনোদিন আসবো না, কিন্তু সব থেকে করাপ্টেড এর মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি এখন জেলে, ঠিক আছে। কি চার্জ, কি কেস তোমরা কিছু জানো না, তাই না জানাই তোমাদের ভালো। কিসের জন্য অ্যারেস্ট করছে, কি ব্যাপার? আবগারি মামলায় তো তো আবগারি মামলা আছে, যাই, হ্যাঁ মোটামুটি আবগারি মামলা মেন ব্যাপার, কিন্তু এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। হঠাৎ করে ভাবো, দিল্লির মতো চিফ মিনিস্টারের গায়ে হাত দিয়েছে, অ্যারেস্ট করেছে, যে কোনো হঠাৎ কোনো চার্জে নিশ্চয়ই নয়, রীতিমতো প্রমাণ সাক্ষী সবকিছু আছে, তাহলে হঠাৎ করে কোনো রাজ্যের সিএম কে কেউ অ্যারেস্ট করায়। যাই হোক, সেটা পরের কথা। সুইডেন থেকে এটা নেওয়া হয়েছে। ফ্রান্স, ফ্রান্স থেকে কি নেওয়া হয়েছে? ফ্রান্সের কনস্টিটিউশন থেকে, আমরা নিয়েছি রিপাবলিকের কনসেপ্ট, প্রজাতন্ত্রের ধারণা, রিপাবলিকের কনসেপ্ট, আর আমাদের ওই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই জিনিস, ফ্র্যাটার্নিটি, সৌহার্দ্য। আর ছোট্ট করে একটা ছোট্ট কথা লিখে রাখবে, সেটা হচ্ছে জাপান। জাপানের কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি? জাপান থেকে আমরা নিয়েছি সুপ্রিম কোর্টের নিয়ম, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়ম, সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার স্যার নিয়ম। ইকুয়ালিটির নিচে ওটা কি লিখেছেন? কোনটা বাবা? ইকুয়ালিটি, রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি নিচে ওটা লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি, এফ এ টি ই। আচ্ছা আমি পরিষ্কার করে দিচ্ছি,
সাম্য, সৌভ্রাতৃত্ব, মানে সাম্য, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব। FRATERNITY, ফ্র্যাটার্নিটি। ওকে, ঠিক আছে স্যার। তাহলে এগুলো কি বলতো তোমরা পেয়ে যাবে, আর এমসিকিউ থাকে তো, স্পেলিং নিয়ে অত মাথা ব্যথা কিছু হয় না। জাস্ট কানে শুনবে, বাংলায় লিখবে, ইংলিশে লিখবে, ভুল লিখবে, কোনো চাপ নেই। তাহলে স্পেলিং বাবু কেউ তোমাকে জিজ্ঞেস করবে, বলো ইপিএসপি স্পেলিং বলো, ফুল ফর্ম বলো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল না ডিফেন্সিভ প্রিন্সিপাল, এইসব কোশ্চেন থাকবে। ওই জন্য বুঝলেই হবে, জিএস এর ব্যাপারটা এটাই বাবু, বুঝলেই হবে। ওকে, বলো। নেক্সট ডে তাহলে আমাদের টোটালি এমসিকিউ সেশন থাকবে, যা পড়ানো হলো প্রথম দিন থেকে, এর মধ্যে সোর্সটাও আমাদের হলো। মানে পরের দিন আমরা প্রপারলি মোটামুটি ধরো 60+ এমসিকিউ আমরা ডিসকাস করবো। এর মধ্যে যা আমরা আজকে আলোচনা করলাম, আগের দিন আলোচনা করলাম, টোটাল যে আমাদের আলোচনা হয়েছে তার ভিত্তিতে আমরা নেক্সট দিন 60+ এমসিকিউ ডিসকাস করব। তোমরা পড়ে রাখবে এই জিনিসগুলো, কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা আমরা আজকে পড়লাম। তারপরে এই যেগুলো আমি আজকেই বললাম যে কোন দেশ থেকে কি কি নেওয়া হয়েছে এই সংক্রান্ত ব্যাপার। তারপরে তার আগে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, স্যালিয়েন্ট ফিচার্স, এই কথাগুলো আমি বললাম, স্যালিয়েন্ট ফিচার্স গুলো সেগুলো। তারপরে এই যুক্তরাষ্ট্রের ধারণা, সংবিধানের বৈশিষ্ট্য, কোন তফসিলে কি রয়েছে, কোন পার্টে কি রয়েছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আগের দিন যা পড়িয়েছি, প্রথম থেকে যা পড়িয়েছি পুরোটার উপরে এমসিকিউ থাকবে। তোমরা এটা পড়ে রাখ, পরের দিন আমি এটা থেকে এমসিকিউ ডিসকাস করবো। ওকে, চলো আজকে এতটা।